নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে না কেন? এর বিপরীতে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার বেতন বাড়ে না কেন, এর কি কোনো উত্তর আছে? হ্যাঁ আছে। আমি আজকে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতেই ডেটা নির্ভর কথা বলতে চাই। বাংলাদেশে মোট যে ন্যাশনাল ইনকাম, এটাকে পার্সেন্টেজ হিসাব করলে 40% ন্যাশনাল ইনকাম যায় হচ্ছে 10% মানুষের কাছে। আর এটা হচ্ছে আপার লেয়ারের 10% মানুষ। এবার যদি নিচের লেয়ারের যে 10% মানুষ, একদম যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, এরা মোট ন্যাশনাল ইনকামের অনলি 2%-এরও কম হচ্ছে তাদের কাছে যায়। এটাকে যদি আমরা 20 কোটি মানুষ ধরে একটু দেখাতে চাই এই ডাটাটা, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ ইনকাম ইকুয়ালিটি আমাদের দেশে রয়েছে। এবং তার জন্যই হচ্ছে আমাদের এই যে জিনিসপত্রের দাম বাড়লে 50%-এরও বেশি মানুষের নাগালের বাইরে চলে যায় কোনো কিছু কেনা বা হচ্ছে কোনো সেবা গ্রহণ করা। সেটা হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা, চিকিৎসা, যে কোনো কিছু। তো আগে আমি আপনাদের সাথে একটু ডেটা শেয়ার করি। আমি হচ্ছে 20 কোটি মানুষের হিসাবে করি। তাহলে এখানে আমি 20টা দাগ দিয়েছি 20 কোটি মানুষ বোঝানোর জন্য। তাহলে এবার দেখুন, এইখানে যে টপ 10% মানুষ, অর্থাৎ 2 কোটি মানুষের কাছে মোট ন্যাশনাল ইনকামের 40% ন্যাশনাল ইনকাম মাত্র 2 কোটি মানুষের কাছে যায়। এবং এই যে নিম্ন আয়ের, যে একদম নিম্ন থেকেও নিম্ন আয়ের যে মানুষটা, অর্থাৎ নিচের যে হচ্ছে 2 কোটি মানুষ, এই 2 কোটি মানুষের কাছে যায় মাত্র 2% ন্যাশনাল ইনকাম। তাহলে দেখুন, ওই পাশে টপ 10%-এর কাছে 40% চলে যাচ্ছে, আর এই পাশে নিচের 10%-এর কাছে মাত্র 2% যাচ্ছে। আরও ইন্টারেস্টিংলি, তারপরের যে 40% মানুষ, অর্থাৎ 8 কোটি মানুষ, এই 8 কোটি মানুষের কাছে হচ্ছে মাত্র 21% ইনকাম যাচ্ছে। এবং আর উপরের যে 8 কোটি মানুষ, তার কাছে যাচ্ছে মাত্র 37% ইনকাম। তাহলে আমরা যদি মোটা দাগে ধরতে যাই যে এই পাশে যে বটম যে 50% মানুষ আছে, এই 50% মানুষের কাছে মাত্র 23% ন্যাশনাল ইনকাম যায়। আর উপরের যে 50% মানুষ আছে এবং তাদের কাছে প্রায় 77% ন্যাশনাল ইনকাম চলে যায় উপরের 50%-এর কাছে। তাহলে ইনইকুয়ালিটিটা চিন্তা করুন। তার থেকেও বেশি ইনইকুয়ালিটিটা থাকে যে উপরের যে 2 করোড় মানুষ, এই 2 করোড় মানুষের কাছে 40% ন্যাশনাল ইনকামটা চলে যায়। তাহলে এবার দেখুন, যদি কোনো একটা জিনিসের ন্যূনতম দামও বাড়ে, তাহলে এই যে 50%-এরও বেশি মানুষ এই দেশের, তাদের জন্য বসবাসের জন্য বা নতুন যে কোনো কাজের জন্য তাদের কাছে অনেক কষ্টের হয়ে যায়। কোনো জিনিসের দাম বাড়ুক বা যে কোনো কিছু হোক, এটা হচ্ছে এই ইনকাম ইনইকুয়ালিটির কারণে আমাদের অনেক বেশি প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। এখন এই ইনকাম ইনইকুয়ালিটির জন্য আপনি কাকে দোষ দিবেন? আমি কাকে দোষ দিব? ইনকাম ইনইকুয়ালিটির জন্য সর্বপ্রথম অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থাকে দোষ দিতে হবে, কারণ আমাদেরকে নিয়ে ভাবনার যে কোনো কাজ বা যে কোনো কিছু আমরা রাষ্ট্রের হাতে তুলে দিই। এখন রাষ্ট্র যদি সঠিকভাবে আমাদেরকে সেই প্রপার গাইডলাইনটা বা সঠিক পথটা দেখাতে না পারে, তাহলে আমরা সর্বপ্রথম রাষ্ট্রকে দোষ দিব। কিন্তু রাষ্ট্রকে দোষ দেওয়ার পরে তারপরে যে দোষটা দিতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে দোষটা দিতে হবে। এখন রাষ্ট্রের কাজটা আপাতত একটু স্কিপ করে আমাদের নিজেদের কিছু দোষ বা ওপেন আইতে দেখার চেষ্টা করি যে আসলে কি কি প্রবলেম আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা এই যে সিস্টেম যেটা থেকে টাকা আর্ন করা হয়, বা এই যে জিনিসটা সব থেকে বড় প্রবলেম্যাটিক বা ব্যাড মার্কেটিং হয়েছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে, দেখুন, দিন শেষে সবাই হচ্ছে টাকা আর্ন করে খেতে হয়, আমার আপনার এভরিবডি। আবার পাশাপাশি আমাদের সমাজে চলতে হলে আমাদের মিনিমাম কিছু শিক্ষা দরকার আছে, যাতে করে আমরা সমাজে সঠিকভাবে অপরাধ না করে বা মানুষের সাথে মিশে তাদের সাথে ভালো ব্যবহার করে সঠিকভাবে হচ্ছে আমরা চলতে পারি। এর জন্য আমাদের কিছু ন্যূনতম শিক্ষাও দরকার আছে, যে আমি একটা মানুষকে যে তার সাথে গিয়ে কিভাবে কথা বলবো, অথবা আমি রাস্তাঘাটে কিভাবে চলবো, অথবা আমি সমাজের একজন হচ্ছে পেশাদার মানুষ বা একজন গুণী মানুষকে কিভাবে সম্মান দেব। এই ক্ষেত্রে আবার শিক্ষারও কিছু প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে, এই শিক্ষাটা যেটা হচ্ছে সমাজে চলার জন্য দরকার, এটা কতটুকু দরকার, এবং টাকা আর্ন করার জন্য যে শিক্ষাটা, এটা কতটুকু দরকার, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। এবং শিক্ষা মনে করে যে যে এইগুলো শেখা একদম অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত এইগুলো শেখার খুবই দরকার আছে, এবং যেই পাশ করে বেরোয় এই মনে করে যে আচ্ছা
এখন হচ্ছে আমার টাকা আর্ন করতে হবে, ওইসব শেখা সময় শেষ। আর যখন টাকা আর্ন করতে যায় দেখতেছে যে এই অনার্স মাস্টার্স পর্যন্ত ওই জিনিস থিঙ্কিংয়ে হচ্ছে পড়াশোনা করছে, স্কিল বা আর্নের জন্য কোনো পড়াশোনা করে না, তারপরে যে টাকা কামাতে সমস্যা হয়ে যাচ্ছে। তো সমাধান কি, বা এটা আসলেই সমাধান? সাধারণত রিসার্চ বলে যে একটা মানুষ হচ্ছে যতক্ষণ টিন এজটা পার করে 17, 19 বা এরকম, ততক্ষণে সে তার ব্রেনের ফার্স্ট স্টেজ প্রপারলি ডেভেলপ করে যায়। অর্থাৎ এই যে সমাজে চলার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, বা এই যে জিনিসগুলো দরকার হয় যেটাকে আমরা শিক্ষা বলি, সেই জিনিসটা টিন এজের ভিতরে কমপ্লিট হয়ে যায়। এবং আমি একটা যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি মনে করি টিন এজেরও আগে বর্তমানে যে পরিমাণ ইনফরমেশন, যে পরিমাণ হচ্ছে আমরা ইন্টারনেটের সাথে যে পরিমাণ জ্ঞান আমরা ইনপুট নিতে পারছি, সেটা আগে স্কুল কলেজ ওই পরিমাণ ইনপুট একজন টিচার দিতে পারতো না। একজন টিচার গুগলের সমান জানতো না, যে জিনিসটা আমি আপনারা জানতে পারি। মানুষ ব্লগিং দেখে, নিজে থেকে রিসার্চ করে অনেক কিছুভাবে এই জিনিসটা জানতে পারে। যার কারণে আমি মনে করি এখন 15 বছর ইজ এনাফ ফর এই যে সাধারণ যেসব সামাজিক শিক্ষা বা এর জন্য। তাহলে এই যে জিনিসটা ব্রেন ফার্স্ট স্টেজে পরিপক্ক হয়ে গেল সমাজে চলার জন্য, এরপর তো তার আর এই স্টেজটা দরকার নেই। এরপরে সে যাবে আর্নিংয়ের পথে, কারণ তার ওই জিনিসটা শেখা শেষ। কিন্তু আমাদের দেশের সিস্টেমে ওই শিক্ষাকে এমনভাবে চিন্তাধারা তৈরি করা হচ্ছে যে একজন অনার্স পাস বা একজন মাস্টার্স পাস সে অনেক জ্ঞানী বা সে সমাজে অনেক বেশি গ্রহণযোগ্য, কিন্তু বাস্তবে সেটা না। আমরা হারে হারে এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো শিক্ষা ব্যবস্থা বেশি ঢুকে যাচ্ছে। আপাতত এটাকে এক্সপ্লেন করে এটাকে একটা স্পেসিফিক আলাদা আমি ভিডিও তৈরি করতে পারবো। তার থেকে আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ইকোসিস্টেম বা আর্নিংয়ের যে সব কিছু জব নির্ভর হয়ে গেছে, বিজনেস নির্ভর নাই। আমাদেরকে স্মল বিজনেস, তারপরে হচ্ছে এলাকা ভিত্তিক ইকোনমি বেসড বিজনেস, এগুলো তৈরি করতে হবে। এখন এগুলো তৈরি করতে গিয়ে অনেক বেশি বাধা সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমি মনে করি যে পরিবহন ব্যবস্থার সব থেকে বড় বাধা, যেমন একটা মার্কেট, আমি খুলনাতে থাকি, এখন একটা বাগেরহাটের লোক সে খুলনাতে এসে ব্যবসা করতে যাচ্ছে, কিন্তু থাকতে চাচ্ছে বাগেরহাটে। এটা সম্ভব, এটা থাকতে যাচ্ছে বাগেরহাটে, কারণ তার বাগেরহাটে তার নিজের বাড়ি এবং তার জন্য ওইটা নিজের বাড়িতে থাকলে অনেকটা কস্ট কাটিং হয়। তাহলে সে বাগেরহাট থেকে এসে খুলনা যদি ব্যবসা করতে চায় এবং রেগুলার আসা যাওয়া করে, এই যে ট্রান্সপোর্টেশনের যে সমস্যা, এই সমস্যাটা তার জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। কারণ তার সন্ধ্যার পরে বাস গাড়ি পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি ব্যয়বহুল। এবং এর জন্য সে যদি একটা প্রোডাক্ট এনে বা নিজে এসে বিক্রি করতে চায়, তাহলে তার পার্সোনাল বাহনের অনেক বেশি সুযোগ নেই আমাদের দেশে। কারণ এই জিনিসটাকে আটকায় রাখা হয়েছে সিস্টেমেটিক্যালি, যাতে করে এই প্রবলেমটা আরও বড় হচ্ছে। যেমন একটা মানুষ সেটার যদি পার্সোনাল বাহন থাকে, তাহলে সে বাগেরহাট থেকে আসে হচ্ছে এখানে ব্যবসা করে পরিচালনা করতে, আবার সে চলে যেতে পারবে, রাত্র যত হোক সে চলে যেতে পারবে। এবং রাস্তার যে সিকিউরিটি, এটার ক্ষেত্রে আমাদের প্রবলেম আছে। পাশাপাশি শুধু যে বাইক না, মিনি ট্রাকগুলোর ক্ষেত্রেও এগুলো যদি বা দাম কমানো হয় সরকারের পক্ষ থেকে, বা এগুলোর যদি ভ্যাট কমানো, তাহলে এই যে স্মল বিজনেসগুলো গ্রো করবে। ট্রান্সপোর্টেশনটা হচ্ছে মেইন প্রবলেম ফর গ্রোয়িং স্মল বিজনেস। আর এই ট্রান্সপোর্টেশনটা ইচ্ছা করে আটকায় রাখা হচ্ছে বলে আমি মনে করি। কারণ এই ট্রান্সপোর্টেশনটা আটকায় রাখার কারণেই আমরা একটা বড় কোম্পানি বা বড় একটা এই যে 10% পিপুলের কাছে আমরা আটকে আছি। সমাজ থেকে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অনেক ইয়ং জেনারেশন এই জিনিসটা বিলিভ করে। সেটা হচ্ছে যে আমি যদি পড়াশোনা করে আমার একটা সার্টিফিকেট আছে এবং আমি অনেক হাই লেভেলের মনে করেন একটা সার্টিফিকেট বা ডিগ্রিধারী একটা মানুষ, কিন্তু আমার বেতন হচ্ছে অনলি 30,000 to 40,000 টাকা। মানুষ মনে করতেছে ইয়েস আমার অনেক রেসপেক্ট। ইয়েস, আপনি বাইরে থেকে একটা সার্টিফিকেট বা একটা পড়াশোনা করে আপনি অনেক রেসপেক্ট পাচ্ছেন, কিন্তু আপনি ঘরে এসে আপনার ফ্যামিলির প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারতেছেন না, আপনার ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে পারতেছেন না। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে আপনি এই পুরো পৃথিবীর কাছে হিরো হবেন, নাকি আপনি আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এবং আপনার বাবা মায়ের কাছে হিরো হবেন? চয়েস ইজ আপনার। কর্মী আমি হিরো হতে চাই, কিন্তু সেটা অনলি ফর আমার ফ্যামিলির কাছে, আমি পুরো ওয়ার্ল্ডের কাছে হিরো হতে চাই না। সুতরাং এই ইনকাম বৈষম্য দূর করতে চাইলে আমি হচ্ছে ইকোনমিক্যাল ভিজিট করতে যাচ্ছি। দ্যাট মিনস আমি বিভিন্ন এলাকায় কিছু প্রোডাক্ট থাকে বা কিছু পণ্য থাকে যেগুলো ওই এলাকা হচ্ছে মেইন ইনকাম সোর্স। মানুষ ওই এলাকার হচ্ছে যারা ব্যবসায়িক মাইন্ডেড বা যারা হচ্ছে ছোটো বিজনেস করছে, তারা ওইটা বড় করে, বা এক একটা এলাকায় এক একটা ইকোনমিক্যাল প্রোডাক্ট থাকে যেটার উপর নির্ভর করে ওই বেশিরভাগ মানুষ ওইটার উপর কাজ করে। তো আমি হচ্ছে বিভিন্ন জেলা ভিত্তিক হচ্ছে এই
ইকোনমিক্যাল ভিজিটটা করতে যাচ্ছি খুব শীঘ্রই, যাতে করে আমি ওই এলাকার বিভিন্ন টপ প্রোডাক্টগুলো হচ্ছে সম্পর্কে জানতে চাই এবং তারা কীভাবে এটা করতেছে, এবং সেটা ভিডিও আকারে আপনাদের সামনে ব্লগ স্টাইলে আপনাদের সামনে এই জিনিসটা হচ্ছে শেয়ার করার হচ্ছে চেষ্টা করব। পাশাপাশি এর একটাই সমস্যা, এই যে ট্রান্সপোর্টেশন, এই যে ইকোনমিক্যালি যে এলাকা ভিত্তিক যেসব পণ্য থাকবে, এইগুলো পরিবহন ব্যবস্থা এবং এইগুলোর যে বেচা বিক্রি, এগুলো হচ্ছে ওই এলাকার মানুষগুলো যদি কন্ট্রোল করতে পারে তাহলেও এই বৈষম্যটা অনেক আংশিক কাটিয়ে যাওয়া সম্ভব। কিন্তু অন্য এলাকার একটা কোম্পানি বা অন্য এলাকার লোকজন এসে যদি ওই এলাকার ইকোনমিক্যাল যেসব প্রোডাক্ট আছে সেটা কন্ট্রোল করতে যায়, এবং এইভাবে মোস্ট অফ দ্য এলাকার হচ্ছে কন্ট্রোল কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক কোম্পানির কাছে চলে যায়, আর এইভাবেই হচ্ছে ইনকামটা হচ্ছে ইনইকুয়ালিটি বেড়ে যায়, কারণ নির্দিষ্ট সেই 10% মানুষের কাছে আবার কন্ট্রোলটা চলে যায়। এর জন্য স্মল বিজনেসের কন্ট্রোল সবসময় এলাকা ভিত্তিক বা একটা কমিউনিটি ভিত্তিক হচ্ছে রাখতে হবে, যাতে করে এই ইনইকুয়ালিটিটা কমে যায় এবং জিনিসপত্রের দাম বাড়লেও আমরা যেন কিনতে পারি। পাশাপাশি এই যে পরিবহন ব্যবস্থা, এই জিনিসটা জোর দাবি তুলতে হবে রাষ্ট্রের কাছে। এই পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। এই পরিবহন ব্যবস্থাটা সম্পূর্ণ প্রবলেমেটিক থাকার কারণে আজকে এই স্মল বিজনেসগুলো গ্রো করতে পারছে না, কারণ এই পরিবহন ব্যবস্থা এবং এই যে একটা সিন্ডিকেট, এর মধ্যে হচ্ছে এই স্মল বিজনেস গ্রো হওয়ার প্রধান বাধা। এই পরিবহন ব্যবস্থা এবং সিন্ডিকেট এগুলোকে হচ্ছে এলাকা ভিত্তিক কমিউনিটি আকারে এই জিনিসটা যদি ভেঙে ফেলা যায়, তাহলে এই বিজনেসগুলো স্মল বিজনেসগুলো গ্রো করবে, ইনকাম ইকুয়ালিটি কমে আসবে। পাশাপাশি হচ্ছে নিজেদেরকেও আমাদের এই স্মল বিজনেসের প্রতি অনেক বেশি আগ্রহ দেখাতে হবে। লাস্ট কথা হচ্ছে যে আপনাকে আপনার ফ্যামিলি, আপনার নিজের লোকদের কাছে হিরো হতে হবে। পুরো পৃথিবীতে দেখানোর দরকার নাই যে আপনি কীরকম হিরো, কারণ দিন শেষে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকবেন, আপনি আপনার একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে থাকবেন। পুরো ওয়ার্ল্ডকে দেখানোর দরকার নাই যে আপনি কে, এবং পুরো ওয়ার্ল্ড ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আপনি যদি সারা দিন অনেক স্মার্ট হয়ে অনেক টাকা পয়সা বা অনেক একটা ভাব নিয়ে আপনি বাইরে চললেন, কিন্তু ঘরে আসার পরে আপনি না খেয়ে আছেন, ঘরে আসার পরে একটা অভাব আছে বা এরকম কোনো একটা চিন্তা করতে হয়, তাহলে সেই জিনিসটা আসলে এন্ড অফ দ্য ডে কাজ করে না। সো থ্যাংক ইউ।